ক্লাস 11-এর ছেলেমেয়েরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। গত দুটো পর্বে আমরা চর্যাপদের আবিষ্কার থেকে শুরু করে সমাজচিত্র সবটাই বিশদে আলোচনা করেছি। আজকে করব চর্যাপদের সাহিত্য মূল্য আর ঐতিহাসিক গুরুত্ব। এখানে একটা কথা বলে নিই তোমাদের, যে খাতা দেখতে গিয়ে দেখেছি প্রায় এটা হয়ে যায় যে চর্যাপদের সাহিত্য মূল্য লিখতে বললে লেখা হয়ে যায় ঐতিহাসিক গুরুত্ব, আবার ঐতিহাসিক গুরুত্ব লিখতে বললে হয়ে যায় সাহিত্য মূল্য। এই দুটোকে গুলিয়ে ফেলো। তো সেটা যাতে না হয় সেই জন্য এই বিষয়টা আমরা একটু আলোকপাত করব। শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলে বুঝবে বিষয়টি কী, আর নিশ্চয়ই ভুল হবে না কখন। এটা আমরা জানি যে সহজীয় সাধকরা এই যে চর্যাপদ লিখেছিল, তারা কখনোই সাহিত্য রচনার জন্য চর্যাপদ লেখেনি। তারা তাদের ধর্মকথা লেখার জন্যই এটা লিখেছিল। তো ধর্ম দেবালয়কে আশ্রয় করি সাহিত্যের স্ফোরণ, কিন্তু কখনোই আমরা ধর্মকে সাহিত্যকে একাশনে বসাতে পারি না। কারণ ধর্ম সবসময়ই জীবন বিবিক্ততার কথা বলে, একটা আমাদের ভাগবত অনুভূতির কথা এনে দেয়, একটা বৈরাগ্যের কথা বলে, এবং শেষ পর্যন্ত পরলোকের কথাই যায়। কিন্তু সাহিত্য আমাদের জীবন রসের আস্বাদ দেয়, সেখানে জীবনের প্রতি একটা আসক্তি তৈরি করে, আর ইহলোকের কথা বলে। জীবনের যে মধুময়তা, তার সন্ধান সংগ্রাম আর জয় পরাজয়ের মধ্য দিয়েই। আনন্দই সাহিত্যের শেষ কথা, এবং এই আনন্দটা যে কোনো রসকে অবলম্বন করেই আসতে পারে। কারণ আমরা যখন কোনো ট্র্যাজেডি উপন্যাস বা নাটক পড়ি কিংবা সিনেমা দেখি, তার সঙ্গে সেটাতেও আমরা আনন্দ পাই। আবার কমেডি কিছু পড়লে বা দেখলে সেটাতেও আমরা আনন্দ পাই। তাই এই আনন্দের বাহক যে কোনো রসই হতে পারে। সিদ্ধাচার্যদের লেখা চর্যা গানগুলো বাংলা ভাষার প্রথম নিদর্শন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা কি একই সঙ্গে বাংলা ভাষার সাহিত্যের আদি নিদর্শন? এ প্রশ্ন থাকে। এতে কি সত্যিই কোনো সাহিত্য মূল্য আছে? এ প্রশ্নও স্বাভাবিক। কারণ কোনো বৌদ্ধ সাধক সাহিত্য রচনার জন্য এই গান রচনা করেননি। তারা তাদের ধর্মকথাকে গানের ভাষায় রূপ দিতে চেয়েছিলেন। রচয়িতাদের অজ্ঞাতসারী চর্যাগীতিতে সঞ্চারিত হয়েছে সাহিত্য ধর্ম। কাব্যের কাব্যত্ব নির্ভর করে যে দুইটি উপাদানের উপর, সৌন্দর্য ব্যঞ্জন ও রস সৃষ্টি, তা এখানে কোথাও কোথাও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। তবে এটাও সত্য যে সব পদেই কিন্তু কবিতের স্পর্শ নেই। অলঙ্কৃত বাক্যই যে কাব্য, সে কথা প্রমাণ করছেন চর্যার কবিরা। গোপনীয়তা রক্ষার জন্য সিদ্ধাচার্যরা উপমা, রূপক, উৎপ্রেক্ষা, বিরোধ, বক্রভাষণ, বিপরীত বাচন, চিত্রকল্প এসবের আশ্রয় নিয়েছিলেন, এবং তা প্রয়োগেও তারা ছিলেন সিদ্ধহস্ত। এসব অলঙ্কারের প্রয়োগে বক্তব্য বিষয় বেশ রসালো হয়েছে। চর্যার অধিকাংশ পদে রয়েছে জীবনের টুকরো টুকরো ছবি। চর্যার কবিরা রূপক প্রতীকে যেসব ছবি এঁকেছেন, তার মধ্যে রয়েছে কর্মমুখর ও প্রেমরঞ্জিত জীবনের লীলা স্পন্দন। 5 নম্বর পদে ভবনদী পারাপারের দৃশ্য, 6 নম্বর পদে হরিণ শিকারের আরণ্যক পরিবেশ, 20 নম্বর পদে দারিদ্র গর্ভিণী রমণীর মনোবেদনা, 33 নম্বর পদে দরিদ্র মানুষের নিরন্ন জীবনের বিড়ম্বনা, 28 নম্বর পদে নীলাকাশতলে পুষ্পিত পরিবেশে শবরীর মিলনলীলা, 47 নম্বর পদে গৃহদাহ, 49 নম্বর পদে জলদস্যুর আক্রমণ ইত্যাদি। কাব্যের কাব্যত্ব যদি স্বভাবক্তি অলঙ্কারের উপর কিছুটা নির্ভর করে থাকে, তাহলে চর্যাপদে তার প্রচুর প্রয়োগ থেকে চর্যাকারগণকে কবি বলে অভিনন্দন জানাতে দ্বিধা নেই। বেনের মেয়ে উপন্যাসে শাস্ত্রী মহাশয়, মানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, রাজপৃষ্ঠ পোষণায় অনুষ্ঠিত এক কবিসভার বিবরণ দিয়েছেন। সেই কবিসভায় সংস্কৃত ও প্রাকৃত কবিতার পর চাটিলপাদ, বীণাপাদ ও সরহপাদ কবিতা পড়েছেন। উপন্যাসে কথক জানিয়েছেন যে তিনি সেখানে বলেছেন যে একটা কথা উঠেছিল যে
ছটা ভাষা যদি কোনো কবি না মানে ছটা ভাষায় যদি কবিতা লিখতে না পারেন কোনো কবি, তাহলে নাকি তাকে মহাকবি বলা হয় না। একটি ভাষা যদি কবিতা লেখে তাহলে তাকে পদকর্তা বলা হয়। তাই এই বাংলা ভাষাতে লেখা এই পদকর্তাদেরকে পদকর্তা বলা হয়েছে। এই কবিতা পড়ার পর এই চাটিলপাদ, বীণাপাদ ও সরহপাদ এদের কবিতা পড়ার পর কবিসভায় জয় জয় শব্দে সভাস্থল ভরিয়ে গেল। এখানে লেখকের বক্তব্য স্পষ্ট। তিনি এখানে বলতে চেয়েছেন যে বাংলা সাহিত্যের আত্মপ্রকাশক হিসেবে পদগুলির তুলনা অপরিসীম, এবং এই জায়গাতে তিনি চর্যাপদগুলিকে তুলে ধরতে চান। গূঢ় আধ্যাত্মিক মূল্য যাই হোক না কেন, এগুলি সাহিত্য মূল্য সম্বন্ধে শাস্ত্রী মহাশয়ের কোনো সন্দেহ নেই। এই চর্যাগানগুলি পাঠ করলে দেখা যায় পদকর্তারা এখানে সাধারণ জীবনের নানা তথ্য প্রয়োগ করেছেন, আর সেখানে জীবন সম্বন্ধে এক গভীর সমবেদনা ধরা পড়েছে। তাই অন্যান্য সাহিত্য ধারার মতো জীবনযাত্রার নানা মনোগ্রাহী চিত্র এখানে ফুটে উঠেছে। এখানে 5 নম্বর পত্রের কথা উল্লেখ করা যায়। সেখানে ভব নদীর যে কোনো আধ্যাত্মিক অর্থই থাকুক না কেন, সে নদীর বাস্তব রূপটি সব কিছু ছাপিয়ে পাঠকের মনে অন্য এক অনুভূতির সঞ্চারিত করে। দুকুল হারানো বর্ষার নদী আর তার বেগবান উন্মত্ত স্রোত পাঠকের বাসনালোক আলোড়িত করে আতঙ্ক মিশ্রিত আনন্দ জাগিয়ে তোলে। 6 নম্বর পদে ভূসুকু দেখিয়েছেন সেকালের কালকেতুদের হরিণ শিকারের বর্ণনা। নিশ্চিন্ত মনে হরিণ ঘাস খাচ্ছিল, এমন সময় ব্যাধ হাঁক পাড়ল। তা শুনে হরিণের চকিতে প্রাণ উড়ে গেল। ঘায় হরিণীর পরামর্শে সে ঊর্ধ্বশ্বাসে বন ছেড়ে পালাল, এবং এত দ্রুত গতিতে সে যায় যে তার খুর পর্যন্ত দেখা যায় না। এর মধ্যে সাধন ভজনের অনেক গুরুতত্ত্ব থাকলেও অরণ্য চিত্র হিসেবেই অনন্য। তত্ত্ব নিরপেক্ষভাবে এ পদের রসাবেদন যে কোনো পাঠককেই মুগ্ধ করে। আবার এই ছবি জীবনানন্দের ক্যাম্পে কবিতার হরিণ শিকারের ছবি মনে পড়িয়ে দেয়। আবার সাহিত্যের অন্যতম উপজীব্য হল প্রেম। 10 নম্বর পদে পদকর্তা কাহ্ন প্রেমিকাকে প্রেম নিবেদন করে সরাসরি। ডম্বীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার কোনো আপত্তি নেই। অন্তেবাসী ডমিনী নারীকে পাওয়ার জন্য তার ত্যাগ স্বীকার কম নয়। এর মধ্যে যথেষ্ট নাটকীয় উপাদান সংগৃহীত আছে। আবার 50 নম্বর পদে সবরপাত কাব্যজাল বনে বনে একটি অপূর্ব মায়াময় রাত্রির দৃশ্য নির্মাণ করেন। বাটির পাশে কাপাস ফুল ফুটেছে, সারা আকাশ ভরে গেছে অসংখ্য তারা ফুলে, অন্ধকার দ্রবীভূত হয়েছে প্লাবিত মেদুর জ্যোৎস্নায়, আর মাঠে ভবিষ্যৎ প্রাচুর্যের ইঙ্গিত বহন করে স্বর্ণ শীর্ষে আন্দোলিত হচ্ছে পাকা ধানের মঞ্জরি। এ ধরনের রোম্যান্টিক কাব্যকথার ধারে কাছে পৌঁছয় না অন্য কোনো ভাবের কথা। চর্যাপদের কবিরা দুঃখ বর্ণনাতেও নিপুণ। ধর্ম সাধনার বাইরে তাদের নির্দিষ্ট কোনো গার্হস্থ্য জীবন না থাকলেও তাদের সামাজিক অভিজ্ঞতার ব্যাপ্তি ছিল প্রচুর। তারা দেখেছে সংসারের অভাব, দারিদ্র্য, দুঃখ, বঞ্চনা। তাদের রচিত পদে সেই ভাবনারই বহিঃপ্রকাশ দেখা যায়। 49 নম্বর পদে ভূসুকু হৃত সর্বস্ব এক মানুষের কথা বলেছেন। নদীপদে জলদস্যুর আক্রমণে 4 কোটি মূল্যের ভাণ্ডার নিঃশেষ হল। এখন সর্বশান্ত হয়ে তার বাঁচাময় কোনো তফাৎ নেই। লিখেছেন তাহলে তো মোরখট নাহি পরে বেশি, হারিত ভাত নাই নিতে বেশি। সেখানে করুণ চিত্র বর্ণিত হয়েছে। টিলার উপরে তার ঘর, তার কোনো প্রতিবেশী নেই, তার হাঁড়িতে কোনো ভাত নেই, অথচ নিত্য তার অতিথি আগমন। সে তার সন্তানদের একটু দুধ পর্যন্ত খাওয়াতে পারে না, তার সে গরু বন্ধা। এই চিত্র সত্যি খুবই করুণ চিত্র। এই সর্বরিক্ততার ছবিটি আমাদের প্রাণে এসে লাগে। এ যুগেও আমাদের প্রাণকে ব্যথায় ভরিয়ে তোলে এই চিত্র। কুকুরিপাদ 20 নম্বর চর্যা যেন করুণ ছোট গল্প।
পতি পরিত্যক্তা তরুণী বধূ, তার প্রথম প্রসব গর্ভপাতে পর্যবসিত হয়েছে, তার নবযৌবন বিফলে গেল, তার প্রসব হবে, তার একটা আঁতুর ঘর নেই, তার ন্যূনতম সাহায্য নেই। এই পদের আধ্যাত্মিক অর্থ যাই হোক না কেন, স্বামী বঞ্চিতা নারী জীবনের এই দুঃখানুভূতির তীব্রতা কবিতাটিকে প্রাণ দিয়েছে। কবিত্বের বিচারে সমগ্র পদসংকলনে এই পদটির আসন অনেক উঁচুতে। ভুসুকুর 21 নম্বর চর্চাটিও প্রায় ছোট গল্পের আদলে রচিত। সেখানেও নাটকীয়তার চমৎকার নিদর্শন পাওয়া যায়। সেখানে একটি ইঁদুর ভুসুকুকে ধরা না দিয়ে তাকে কেমন নাকাল করেছে তারই রংদার গল্প যেন পরিবেশিত হয়েছে। তপনমোহন চট্টোপাধ্যায় তার বাংলা লিরিকের গোড়ার কথা পুস্তকে চর্যাপদের মধ্যে লিরিকের বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। আধুনিক অর্থে চর্যা গানগুলিকে পুরোপুরি লিরিক বলা যাবে না, অবশ্য মনের আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ গীতিকবিতার অন্যতম বৈশিষ্ট্য হয়, তাহলে কোনো কোনো চর্যাকে গীতিকবিতা বলা যেতেই পারে। কান্নপাতের 10 নম্বর পদ, এটি তীব্র আবেগপূর্ণ প্রেমের বাচন হিসেবে গৃহীত হতেই পারে। আধুনিক অর্থে একে লিরিক বলতে আপত্তি নেই। কবিত্ব প্রকাশের আরেকটি শ্রেষ্ঠ পদ হল সবর 28 সংখ্যক চর্যা। এখানে পুষ্পিত পটভূমিকায় সবর সবরই প্রেম বর্ণিত হয়েছে। উঁচু উঁচু পাহাড়, সেখানে বাস করে এক সবর বালিকা, তার বিচিত্র সাজসজ্জা, পাহাড় সানুতে নানা তরু মুকুলিত, তাদের ফুলে ভরা ডালগুলি ঊর্ধ্বে আকাশ নীলিমাকে ছুঁয়েছে। মনে পড়ে যায় রবীন্দ্রনাথের গানের চিত্র, ওই ফুলের আগুনে লাগলো নীল দিগন্তে। চর্যাকারদের উদ্দেশ্য ছিল অন্য, কিন্তু সে উদ্দেশ্যকে ছাপিয়ে মানুষের লৌকিক জীবনের মর্মমূলে পৌঁছে গেছে সিদ্ধাচার্যদের গান। এর ছন্দ, এর অলঙ্কার, এর অজস্র বাক প্রতিমা সাজিয়ে দেয় কথাগুলো, আর সে অলঙ্কৃত কথা পাঠককে টেনে নিয়ে যায় বিশুদ্ধ রসের জগতে। প্রহেলিকা বা ধাঁধা যখন জীবন রসে সম্পৃক্ত হয়, তখন তা সাহিত্য পদবাচ্য হতে পারে। যে চোর সেই সাধু, যে বুদ্ধিমান সেই বুদ্ধিহীন, রোজ সিংহের সঙ্গে শিয়ালের যুদ্ধ হয়, বলদ বাচ্চা দিল, মাকে আঘাত করে কাপালিক হলো কান্নপাদ, শাশুড়ি ননদ শালীকে মেরে ইত্যাদি প্রহেলিকার কল্পনা প্রশংসার দাবি রাখে। ছন্দ অলঙ্কারের বিচারে যারা কাব্যমূল্য খুঁজতে চান, অনুপ্রাস, শ্লেষ, সমাশক্তি অলঙ্কার প্রয়োগে পদকর্তারা সফল হয়েছেন। আর ছন্দ বিশেষজ্ঞরা বাংলা ছন্দ গঠনে চর্যার প্রভাবকে স্বাগত জানিয়েছেন। চর্যাপদের সাহিত্যকায় নির্মিত হয়েছে 16 মাত্রার পাদাকুলক বা চৌপদী জাতীয় ছন্দে, যা পরবর্তীকালে 2 মাত্রা কমে 14 মাত্রার পয়ারে পরিণত হয়েছে, আর দীর্ঘ ত্রিপদী জাতীয় মাত্রা ছন্দ। যাই হোক, এই সমস্ত আলোচনা থেকে আমরা এটুকু বুঝেছি যে চর্যার কবিরা তারা সাহিত্য চর্চার জন্য এই চর্যা গানগুলিকে না লিখলেও তাদের অজ্ঞাতসারেই কিন্তু এই গানগুলো সাহিত্য মূল্য পেয়েছে এবং তারা অবশ্যই কবির দাবি রাখে। এবার আসি ঐতিহাসিক গুরুত্ব। একেবারে পয়েন্ট করে ঐতিহাসিক গুরুত্বগুলো বলে যাই, তারপরে দুটোর মধ্যে তফাৎটা একটু বলে দিই। আমরা জানি যে আমাদের বাংলা ভাষার আদিতম নিদর্শন হলো চর্যাপদ, কারণ চর্যাপদ যদি আবিষ্কার না হতো তাহলে আমরা সেই আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন বা বাংলা সাহিত্যের আদি নিদর্শনকে কিছুই জানতে পারতাম না। তো এই গ্রন্থ আবিষ্কারের ফলে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন পাওয়া গেল। এর আগে ডক্টর দীনেশচন্দ্র সেন মহাশয় বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে রামায় পণ্ডিতের শূন্যপুরাণ, ডাক ও খনার বচন প্রভৃতি বিচ্ছিন্ন রচনাকে বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শন বলেছিলেন। চর্যাপদ আবিষ্কার হওয়ার ফলে এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়।
বাংলা ভাষার আদি স্তরের ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক প্রকৃতি সুস্পষ্টরূপে চিহ্নিত হল। 3. বাংলা সাহিত্যের পরবর্তী কীর্তন পদাবলী, সহজিয়া পদাবলী ও বাউল গানের সঙ্গে বাংলা কাব্য সাহিত্যের এই আদিতম নিদর্শনের যোগসূত্রটিও খুঁজে পাওয়া গেল। 4. সমকালীন জীবনের বাস্তব ছবি এতে নিহিত। যে গৃহজীবনে দুঃখ, দারিদ্র্য, অভাব, অনটন থাকলেও প্রাণের অকৃত্রিম স্পর্শ অনুভব করা যেত, তার পরিচয় পেতে গেলে এই গ্রন্থই আমাদের সহায়তা করতে পারে। 5. বৌদ্ধ ধর্মের বিবর্তনের ইতিহাস বস্তুনিষ্ঠ বর্ণনায় কাব্যরূপ লাভ করেছে এই পদে। তাই এই সময়ের বৌদ্ধদের জীবন চর্চার বাস্তব দলিল হলো চর্যাপদ, কারণ তত্ত্বরসিক সিদ্ধাচার্যরা জীবনরসিক শিল্পী। 6. নৃত্যগীতের মাধ্যমে পরিবেশিত চর্যাগানগুলি ধর্মকথার পাশাপাশি তৎকালীন সাংস্কৃতিক ইতিহাসেরও ছবি তুলে ধরে। 7. চর্যাপদ যেহেতু বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, সেজন্য বাংলা ভাষার প্রাচীন রূপ কেমন ছিল তা জানার ক্ষেত্রে চর্যাপদ অপরিহার্য। 8. বহু বাংলা শব্দের বিবর্তনের ধারণাপথটিকে চিনে নেওয়ার জন্য এই গ্রন্থে শরণাপন্ন হতেই হয়। 9. বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রথম প্রকাশ এই চর্যাপদ। 10. মধ্যযুগের বাংলা কাব্যে ব্যবহৃত মাত্রা ছন্দের পূর্বরূপ হল চর্যা গীতিছন্দ। ছন্দ বিশেষজ্ঞরা বাংলা ছন্দ গঠনে চর্যার প্রভাবকে স্বাগত জানিয়েছেন। 11. এই গ্রন্থ বাংলা ও নেপালি লিপিতে লেখা, সেজন্য বাংলা লিপির রূপান্তরের ইতিহাস জানার ক্ষেত্রেও চর্যা গীতি গুরুত্বপূর্ণ। বাংলা কবিতায় যে অন্তমিলের অস্তিত্ব, তার মূলেও চর্যা গীতি বলে ছন্দ বিশেষজ্ঞরা মনে করেন। চর্যায় অনুসৃত রাগরাগিনী বাংলা সঙ্গীত রচনার নেপথ্যে ক্রিয়াশীল ছিল। সে বিচারে বাংলা তথা বাঙালির সঙ্গীত সাধনার পূর্বাপর ধারায় চর্যাগানের রাগরাগিনী বিশেষ জায়গা নিয়েছে। চর্যাগানে ব্যবহৃত প্রবাদ ও চিত্রকল্প উত্তর সময়ের বাংলা ভাষার আসন করে নিয়েছে। সর্বোপরি প্রাচীন বাংলার সমাজ ইতিহাস চর্চায় এবং লোকায়ত জীবনের পরিচয় পাওয়ার ক্ষেত্রেও চর্যাগান জরুরি। হাজার বছরের আগেকার ধর্মীয় ইতিহাসের চালচিত্র সম্পর্কে জ্ঞানার্জনের ক্ষেত্রে চর্যাগীতির নিঃসংশয়িত স্থান জুড়ে আছে। এই হলো আমাদের চর্যার ঐতিহাসিক গুরুত্ব। এবার আমরা বলি, এই দুটোর সূক্ষ্ম তফাৎটা আমাদের মনে রাখতেই হবে। আমরা গত পর্বে সমাজচিত্র আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সেখানে পদকর্তারা সমাজের কোন ছবিটা তুলে ধরেছেন, এবং সেই টুকরো টুকরো সমাজ জীবনের যে ছবি আমরা পেয়েছি সেখানে, সেটা সমাজচিত্র ছিল। কিন্তু সাহিত্য মূল্যের ক্ষেত্রে সেই সমাজচিত্রগুলো, সেই সমাজের যে টুকরো টুকরো ছবি, সেখান থেকে পাঠকের মনে যা অনুভূত হয়েছে, যে রসের সঞ্চার হয়েছে, সেটাই হলো সাহিত্য মূল্য। আমরা যে বললাম টিলার উপরে ঘর, তার কোনো প্রতিবেশী নেই, তার হাঁড়িতে ভাত নেই, তার নিত্য অনটন, তবু তার প্রতিবেশী এসে যায় প্রতিদিন, অতিথি এসে যায় প্রতিদিন, তার সন্তানটা খেতে পায় না, এই চিত্রটা সমাজচিত্র। কিন্তু এই সমাজচিত্র থেকে আমাদের যে দুঃখ অনুভূত হয়, তার দুঃখের সঙ্গে আমরা নিজেরাও যখন নিজেদের দুঃখটাকে মিলিয়ে নিতে পারি, নিজেরা কষ্ট পাই, এটা হলো আমাদের অনুভূতি। এই সেই দুঃখের রসসাধনটা আমরা করছি। পাঠক যখন তার দুঃখের সঙ্গে সমব্যথী হয়ে ওঠে, তখনই সেটা হয়ে যায় সাহিত্যমূল্য। সাহিত্যের পাতায় সেটা স্থান পেয়ে যায়। যে কাব্যরূপ, যে চিত্রকল্প, সাহিত্যের মাধ্যম, সেগুলো যখন আমরা সেখান থেকে পেয়ে যাই, তখন সেটা হয়ে যায় সাহিত্যমূল্য। আবার ঐতিহাসিক গুরুত্বের কাছে কিন্তু আমাদের সাহিত্য মূল্য লেখার দরকার হবে না, কারণ সেখানে ওই গ্রন্থটা কতটা গুরুত্বপূর্ণ
সাহিত্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সমাজের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই তার গুরুত্বটাই হলো তার সেই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব। সেই জন্য সেখানেও আমি আবার এই যে পাঠকের অনুভূতি, সেই অনুভূতির কথা কিন্তু আমরা ঐতিহাসিক গুরুত্বতে দেব না। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলেই আমরা বুঝব এবং এর ফলে আমাদের কিন্তু লিখতে গিয়ে কখনো ভুল হবে না। তাহলে ঐতিহাসিক গুরুত্বের জায়গায় আমরা কিন্তু তার গুরুত্বটুকু লিখব। আবার সাহিত্য মূল্যের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে পাঠকের যে অনুভূতি, যে রসের যে আস্বাদন করেছে সেই চিত্রকল্পের ভিতর দিয়ে, সেটা আমরা সাহিত্য মূল্যের জায়গায় লিখব। আবার সমাজচিত্র লিখতে গিয়ে যে সমাজের যে চিত্র বর্ণিত হয়েছে সে কথাই আমরা সেখানে লিখব। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। তোমরা মন দিয়ে শুনো এবং তোমাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে নিশ্চয়ই তোমরা দিও। তোমাদের যদি কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করার কথা বলো তোমরা, সেটাও তোমরা জানাতে পারো। আর শেষে একটি কথা বলবো যে তোমরা যারা শুনছো, তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় উপকারে লাগছে, তাহলে প্লিজ তোমরা তোমার বন্ধুদেরকেও সাহায্য করো একটু শেয়ার করে। তোমরা এটা শেয়ার করে বন্ধুদেরকেও শুনতে সাহায্য করো।